সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। আমি সিয়াম তানজিল হক আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে আবার উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি ভাই, গত পর্বে তো আমরা আলোচনা করেছি গ্রুপ এ থেকে এফ পর্যন্ত, যে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যেতে পারে আর কোন দলগুলো বাদ পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো এবারে আমরা যদি পরবর্তী গ্রুপ নিয়ে যদি আলোচনা করি, যে আমাদের গ্রুপ জিতে আছে বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড। এই গ্রুপে আপনার কি মনে হয় যে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যেতে পারবে এবং কোন দলগুলো বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। যেখানে বেলজিয়ামের যে ফর্ম এখন আমরা দেখতে পাচ্ছি, যে লাস্ট কয়েকটা প্রীতি ম্যাচে যে খুবই ভালো তারা খেলছে, আর সেখানে টানা 2 ম্যাচ তারা জয়ও পেয়েছে। আর ইরান দেখবেন যে তারা নিজেদের দেশে প্র্যাকটিসও করতে পারেন, একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় তারা আছে, তারা তুরস্কে গিয়ে প্র্যাকটিস করেছে, তারপরেও তারা প্র্যাকটিস ম্যাচে জয় পেয়েছে, একটা হেরেছে। তারপরে এখানে আছে আপনার মিশর একটা আফ্রিকান দলগুলোর মধ্যে মিশর খুবই ভালো করে, এবং মিশরের সালাহ কেন্দ্রিক নির্ভর খেলা। এবার তারা, আমার মনে হচ্ছে যে সালার বাইরেও, মোহাম্মদ সালার বাইরেও তারা এবার ভালো প্লেয়ার তাদের আছে। সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু আমরা দেখেছি ওরা কিন্তু ব্রাজিলকে বেশ ভালোভাবে, একদম ব্রাজিলকে দীর্ঘ সময় পর্যন্ত আটকে রেখেছে, এবং পুরা সময়টা তারা 1-0 গোলে হেরেছে। তো তার মানে হচ্ছে যে ওদের রক্ষণ মাঝমাঠ খুবই ভালো, আর আক্রমণ ভাগে তো সালার নেতৃত্বে আক্রমণ ভাগ যথেষ্ট ভালো। আর যদি বলেন যে নিউজিল্যান্ডের টিমটাও খুবই ভালো। তারা হচ্ছে যে আমি দেখেছি যে তাদের কয়েকটা প্রীতি ম্যাচ আমি দেখলাম, সেখানে দেখলাম যে তাদের শারীরিক শক্তি, তাদের খেলার টেকনিক, কৌশল, উইং দিয়ে আক্রমণ করা, সবগুলোই যথেষ্ট ভালো। তো শক্তিমত্তার দিক থেকে আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে বেলজিয়াম যেতে পারে, আর মিশর এবং ইরানের মধ্যে 50-50 চান্স। তো আমার যেটা মনে হয়, ইরানের খেলা দেখে আমার মনে হচ্ছে যে ইরান যাওয়ার সম্ভাবনাই বেশি দ্বিতীয় রাউন্ডে, মানে হচ্ছে যে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে 3জনই যেতে পারে। তো সেক্ষেত্রে তৃতীয় হয়ে মিশর যেতে পারে, আবার মিশরও তৃতীয় হতে পারে। নিউজিল্যান্ডের সম্ভাবনা আমি একটু কম দেখছি। ঠিক আছে ভাই। এবারে যদি পরবর্তী গ্রুপে আসি, পরবর্তী গ্রুপে আপনার প্রিয় দল আছে স্পেন, আছে কেপ ভার্দে, সৌদি আরব, এবং স্পেনকে এবারে কিন্তু ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারে উরুগুয়ে। তো আপনার কি মনে হয়, আপনার প্রিয় দল স্পেন কি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হবে, নাকি উরুগুয়ে ওদেরকে? না, হ্যাঁ ঠিকই বলেছেন। আমার তো ফেভারিট টিমের জন্য তো সবার একটা শুভকামনা থাকে, বা আলাদা একটা ইয়ে থাকে, আকর্ষণ থাকে। তো আমার যেটা মনে হয় যে গ্রুপ পর্বে সত্যি সত্যি স্পেন আসলে টপমোস্ট ফেভারিট, কোনো সন্দেহ নাই। উরুগুয়ের সাম্প্রতিক ফর্ম ভালো, কিন্তু স্পেনের লেভেলের না। স্পেন আসলে এখানে শিরোপার দাবিদার যারা যারা আছে, সেখানে তো আর উরুগুয়ে নাই। সেখানে যারা আছে ধরেন ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যাঁ, তো পর্তুগাল, স্পেন। তো এই দলগুলা যেহেতু, এদের সাথে স্পেনের হয়তো পরবর্তী ধাপে দেখা হবে। তো গ্রুপ পর্ব আমার মনে হয় খুব সহজেই স্পেন পার করে দেবে। বিশেষ করে হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে, সৌদি আরবের আসলে এই স্পেনের এই গতির সঙ্গে তাল মেলানো, এবং কেপ ভার্দের স্পেনের গতির সাথে তাল মেলানো আসলেই আমার মনে হয় কঠিন হবে। হ্যাঁ, আর হচ্ছে গত বিশ্বকাপে যেমন আমরা দেখেছিলাম প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনার সাথে সৌদি আরব কিন্তু একটা চমক দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবারও কি সৌদি আরবের কোনো চমক প্রথম দেখাতে পারে? ম্যাচে এরকম হয়। সৌদি আরবের প্রথম ম্যাচ হচ্ছে উরুগুয়ের সাথে, চমক দেখায় উরুগুয়ের সাথে হয়তো জিতে যাবে। বিষয়টা এটা না, এটা হয়ে যায়। আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন, প্রথম ম্যাচে তারা হেরেছে সৌদি আরবের কাছে। আবার দেখেন স্পেন যখন 2010 সালে চ্যাম্পিয়ন হয়, তো প্রথম ম্যাচে তারা হেরেছে সুইজারল্যান্ডের সাথে, হ্যাঁ, হেরে তারপরে কিন্তু চ্যাম্পিয়ন। আবার আর্জেন্টিনা হেরে চ্যাম্পিয়ন, এটার সাথে ওইটা মানে শক্তিমত্তা বা ইয়া হয় না। তারপরে তো তারা দ্বিতীয় রাউন্ডে খুব ভালোভাবেই স্পেনও গিয়েছিল 10 সালে, তারপরে গত 2022 সালেও আর্জেন্টিনা খুব ভালোভাবে সেকেন্ড রাউন্ডে গিয়েছে, আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। তো প্রথম ম্যাচে অনেক সময় হোঁচট খায়, আবার অনেক সময় দেখা গেছে যে উল্টা চিত্রও হয়। যেমন কেপ ভার্দের জন্য এবার একটা বিপদ আমার মনে হচ্ছে যা আসন্ন, যে প্রথম ম্যাচে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচটা হচ্ছে স্পেনের মতো দলের সাথে। সেখানে আসলে স্পেনের খেলার ধরন বুঝতে বুঝতে হয়তো একাধিক গোল হয়ে যেতে পারে, আমার যেটা ধারণা, এরকম আমি মনে করছি। তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করা কেপ ভার্দের জন্য একটু অসুবিধাই হলো। আর সৌদি আরব একটু গুছিয়ে নিতে পারবে, যেহেতু তার প্রথম ম্যাচটা উরুগুয়ের সাথে খেলে আসবে। তো এই গ্রুপটা আসলে একেবারে তুলনামূলক
অন্য গ্রুপে যেমন একটু হেজিটেশন থাকে না, ওইটা কিন্তু এই গ্রুপে নাই। আমার মনে হচ্ছে যে এই গ্রুপ থেকে খুব সহজেই স্পেন এবং উরুগুয়ে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, এবং প্রথম এবং দ্বিতীয় হয়ে। আর স্পেন উরুগুয়ে ম্যাচটা হবে আপনার এই ফার্স্ট রাউন্ডের অন্যতম সেরা ম্যাচ। হ্যাঁ, কারণ হচ্ছে যে স্পেন যেই অবস্থানে আছে শিরোপা দাবিদার, উরুগুয়ে খুবই ভালো করছে, সেই হিসেবে ফার্স্ট রাউন্ডে এটা খুব ভালো একটা ম্যাচ হবে আশা করছি। তবে স্পেন মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এবারে যদি আসি ভাই পরবর্তী গ্রুপে, পরবর্তী গ্রুপ আইতে আছে 2018 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আফ্রিকান নেশন জয়ী দল সেনেগাল, ইরাক এবং আর্লিং হ্যাল্যান্ডের দল নরওয়ে। এই গ্রুপটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা গ্রুপ। ইন্টারেস্টিং। তো এই গ্রুপ আই সম্পর্কে ভাইয়ের কি মতামত? আই গ্রুপটা খুবই একটা কঠিন গ্রুপ আমার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে সেনেগাল, ইরাক এবং আপনার নরওয়ে, তিনটা দলই কিন্তু খুবই ব্যালেন্স টিম। ইরাক কিন্তু এই 3-4 দিন আগে আপনার স্পেনের সঙ্গে এক গোলে ড্র করে আসছে স্পেনের মাঠে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে খুবই অ্যালার্মিং ব্যাপার ফ্রান্সের জন্য। তারপরে আর্লিং হল্যান্ডের যে নরওয়ের ফর্ম তো আপনি দেখেছেনই। নরওয়ে তাদের যে বাছাই পর্বে ইউরোপের, সেই ইউরোপের বাছাই পর্বে তারা ইটালির সঙ্গে ছিল। সেই গ্রুপে তারা ইটালিকে তারা একাধিক গোল দিয়েছে, প্রথম ম্যাচে 6 গোল দিয়েছে। তো নরওয়ে কিন্তু দুর্দান্তভাবে বিশ্বকাপে এসেছে। তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই গ্রুপে ফ্রান্স ডেফিনেটলি ফেভারিট, তারা শিরোপা প্রত্যাশী। ফ্রান্সের জন্য প্রতিটা ম্যাচই কঠিন চ্যালেঞ্জ হবে। ইরাক, নরওয়ে এবং সেনেগাল তো আফ্রিকার অন্যতম সেরা দল, সেই হিসাবে প্রতিটা ম্যাচ মানে ওই যে বললাম যে মানে স্পেনের কয়েকটা ম্যাচ খুব এজি হবে, হ্যাঁ, এরকম কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে এটা হবে না। তাদের ম্যাচগুলো কঠিন হবে প্রতিটা ম্যাচ। তবে আমার মনে হচ্ছে যে ফ্রান্স হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই গ্রুপ থেকে রানার্স আপ এখানে কম্পিটিশন হবে নরওয়ে বা সেনেগাল আমার মনে হচ্ছে যে। ঠিক আছে ভাই, এরপরে যদি পরবর্তী গ্রুপে আসি, গ্রুপ জেতে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এই গ্রুপটা আদতে বেশ সহজ মনে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। তো এই গ্রুপটা সম্পর্কে আপনার কি মতামত ভাই? না, আমার কাছে এটা অত সহজ মনে হয় না। কারণ কি, আর্জেন্টিনা নিঃসন্দেহে অনেক, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এবারও জিততেই আসছে মেসির নেতৃত্বে। আবার সর্বশেষ মেসি হয়তো এবারই নেতৃত্ব সর্বশেষ দিবেন আর্জেন্টিনা। তো তাদের টার্গেট হচ্ছে শিরোপা, তাদের প্রথম রাউন্ড টার্গেট না। তো প্রথম রাউন্ডে তাদের জন্য ম্যাচগুলো খুব বেশি সহজ হবে বিষয়টা তাও না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হবে এদের আর্জেন্টিনার বাদে যে ম্যাচগুলো হবে এই রাউন্ডে, যেমন ধরেন আপনার আলজেরিয়ার সাথে, ইয়ার সাথে আপনার জর্ডান খেলবে এখানে, হ্যাঁ, তারপর অস্ট্রিয়া খেলবে। তো এখানে অস্ট্রিয়া খুবই প্রেসিং ফুটবল খেলে, তাদের হাই কোয়ালিটির হ্যাঁ, তারপরে ইয়ারে বল খুব ভালো খেলে তারা। তারপরে আলজেরিয়া কিন্তু ওই যে মরক্কো যে ভালো টিম, তিউনিশিয়া ভালো টিম, তাদের মাঝখানে কিন্তু আলজেরিয়া, নর্থ আফ্রিকার দলগুলোর মধ্যে আলজেরিয়া খুবই ভালো টিম। সেক্ষেত্রে আলজেরিয়া চ্যালেঞ্জ জানাবে প্রত্যেকটা দলকেই। অস্ট্রিয়া তো আছেই, জর্ডান নতুন দেশ, নতুন হিসেবে খেলতে আসছে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে, তাদেরও শক্তিমত্তা যথেষ্ট ভালো। অন্যান্য দলের জন্য কেপ ভার্দে বা কুরাসার তুলনায় জর্ডান কিন্তু খুব ভালো টিম। সেক্ষেত্রে জর্ডানও প্রতিরোধ জানাবে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে আমার মনে হচ্ছে যে অস্ট্রিয়া সেকেন্ড রানার আপ হতে পারে। এই গ্রুপ থেকে কি ভাই তৃতীয় কোনো দল কি যেতে পারে? তৃতীয় দল আলজেরিয়ার, এটা আসলে বলা খুব কঠিন। যদি ওরকম হয় আলজেরিয়ার হয়তো যেতেও পারে তৃতীয় দল হিসেবে। এবারে চলে আসি পরবর্তী গ্রুপে। পরবর্তী গ্রুপ কেতে আছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। এই গ্রুপটাও ভাই বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ কলম্বিয়া বেশ ভালো টিম, পর্তুগালও বেশ ব্যালেন্সড একটা টিম। এইবারের বিশ্বকাপ জয়েরই অন্যতম দাবিদার বলা হচ্ছে পর্তুগালকে। তো এই গ্রুপটা নিয়ে আপনার কি মতামত ভাই, যে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যাবে? এই গ্রুপে হচ্ছে যে পর্তুগাল নিঃসন্দেহে একদম ফেভারিট, টপ ফেভারিট এই গ্রুপে, কোনো সন্দেহ নাই। তবে যেহেতু আমেরিকায় খেলা এবং সাম্প্রতিকদের ফর্ম, আপনি জানেন যে এখন বিশ্বের একটা নতুন তারকা লুইস দিয়াজ, সে কলম্বিয়ায় খেলেন তাদের
হামেস রদ্রিগেজ তো আছেনই ক্যাপ্টেন। তো এই কলম্বিয়ার সামনে কলম্বিয়া এই প্রথম রাউন্ডে কলম্বিয়া এবং পর্তুগালের ম্যাচটা হবে প্রথম রাউন্ডের অন্যতম সেরা, যেটা আমি বলেছিলাম যে উরুগুয়ে আর স্পেন যেরকম হবে সেরকম হবে কলম্বিয়া আর পর্তুগালের ম্যাচটা। তো আমার কাছে খুব জটিল মনে হয় না এই গ্রুপটা। নিঃসন্দেহে এই কলম্বিয়া এবং পর্তুগালের ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যারা হারবে তারা রানার আপ হবে। আর ডিআর কঙ্গো, উজবেকিস্তান, আমার কাছে মানে ওইভাবে মনে হচ্ছে না যে তারা আসলে এই দুইটা দলকে, এত বড় মাপের দুইটা দলকে টপকে আসলে গ্রুপ রানার আপ হবে বা তৃতীয় স্থানও তাদের জন্য যাওয়াটা, তৃতীয় স্থান অর্জন করে যাওয়াটা, সেটা আসলে খেলা শুরু হলেই বোঝা যাবে যারা পারবে কিনা, তৃতীয় হয়ে যে কেউ একজন যেতে পারবে কিনা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন এই কলম্বিয়া এবং পর্তুগালের মধ্যে যে কোনো একজন থাকবে। ধন্যবাদ ভাই। এবার পরবর্তী গ্রুপে যদি সর্বশেষ গ্রুপ এলে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। এই গ্রুপটাতে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুটি বড় দল আছে। ঘানাও কিন্তু আফ্রিকার বেশ বড় একটা শক্তি। তো এই গ্রুপ সম্পর্কে আপনি যদি বলতেন। হ্যাঁ, এই গ্রুপটা নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছে। হ্যাঁ, অন্য যেমন এফ গ্রুপ আছে, ডেথ গ্রুপ, এই গ্রুপটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইংল্যান্ডের গ্রুপটা যেহেতু ক্রোয়েশিয়া এবং ঘানা, এটা তাদের জন্য একটু ডিফিকাল্টি হবে যে ক্রোয়েশিয়ার সাথে ক্রোয়েশিয়ার যে খেলার ধরন, ইংল্যান্ডের খেলার ধরন কাছাকাছি রাষ্ট্র, ইউরোপের কান্ট্রি হওয়ার কারণে খুবই কাছাকাছি এবং খেলার মানও প্রায় সমকক্ষ তাদের। কিন্তু ইংল্যান্ড যদিও একবার বিশ্বকাপ জিতেছে, সম্প্রতি দুইটা বিশ্বকাপে দেখেছি আমরা যে ক্রোয়েশিয়া কিন্তু একদম সেমিফাইনালে খেলেছে। তো ক্রোয়েশিয়া ইংল্যান্ডের ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। ঘানা যে কোনো সময় যা কিছু করতে পারে, আফ্রিকান টিমের যা অভ্যাস আর কি, তারা যে কাউকে রুখে দিতে পারে, ইংল্যান্ডকেও রুখে দিতে পারে, ক্রোয়েশিয়াকেও রুখে দিতে পারে। ঘানা কিন্তু বিশ্বকাপে অনেক অভিজ্ঞ একটা দল এবং সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ঘানা ইয়ে করবে। আর পানামাও ভালো টিম। পানামার এমনিতে আমরা মাঝে মাঝে দেখি, দু একটা খেলা দেখেছি পানামা সর্বশেষ অনেকগুলো ম্যাচ তারা অপরাজিত হয়ে তারা মধ্য আমেরিকা থেকে আসছে বিশ্বকাপ খেলতে বাছাই পর্বে। তো পানামাও প্রতিটা ম্যাচই তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে। তবে দিন শেষে যেটা মনে হয় যে এখানে ইংল্যান্ডের জন্য বা ক্রোয়েশিয়ার জন্য, দুই দলের জন্যই একটা বড় বাধা থাকবে এখানে ঘানা। এই গ্রুপের খেলাটা এই কারণে খুব ইন্টারেস্টিং হবে। তো ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া, ইংল্যান্ড হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, ক্রোয়েশিয়া ঘানা যে কেউ একজন গ্রুপ রানার আপ হতে পারে। ধন্যবাদ হীরা ভাই। তো এবারে যদি একটু বরাবর মতো এবারে যদি একটা ভিন্ন প্রসঙ্গে যদি একটা প্রশ্ন করি, যে এবারে বিশ্বকাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, আর সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি চলছে, আমরা কয়েকদিন আগে গতকালকেই দেখলাম যে ইরানের বিশ্বকাপ দলের 14 জন স্টাফ ভিসা জটিলতার মুখে পড়েছেন। তো এই যে বিশ্বকাপ ফুটবল ঘিরে যে একটা বৈশ্বিক রাজনীতি এবং এর প্রভাব, এটা নিয়ে যদি বলতেন, বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র দুটি দলই খেলছে বিশ্বকাপে। হ্যাঁ, ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে যে ইরান কিন্তু সাম্প্রতিক সময়ে, আজকে আমি বলেছি যে তাদের দেশে যুদ্ধ চলার কারণে ফেব্রুয়ারি মাস থেকে যে টানা যুদ্ধ, প্রায় 40 দিনের মতো যুদ্ধের কারণে তারা দেশে প্র্যাকটিসও করতে পারে না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দেশে কোনো প্র্যাকটিস করতে পারে না, তারা দেশের বাইরে প্র্যাকটিস করতে হয়েছে। প্রীতি ম্যাচগুলো তারা খেলেছে তাদের পাশের দেশ তুরস্কে। তো তাদের অবশ্যই এখানে হ্যাম্পার হয়েছে। সর্বশেষ জটিলতা তৈরি হয়েছে যে তারা আসলে সবাই যেমন বেস ক্যাম্প করেছে সবগুলো দলে, 47টা দেশই ওখানে, আমেরিকায় বা মেক্সিকোতে, কানাডায়, যার যার ভেন্যু অনুযায়ী। ইরান কিন্তু সেটা পারে না। আমেরিকা তার ভেন্যু লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ হবে, তারা কিন্তু বেস ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোতে। কারণ হচ্ছে তারা ভিসাই পায় না। ভিসা পেয়েছে গত পরশু দিন, তারা মাত্র ভিসা পেলো। তার আগে তারা খেলোয়াড়রাও কোনো ভিসা পায় না। তো এটা বৈশ্বিক একটা যুদ্ধ পরিস্থিতির কারণ হতে পারে। হ্যাঁ, এইটার কারণে বা যুক্তরাষ্ট্রের অন্য ব্যাখ্যা আছে যে তারা যাচাই বাছাই করেছে যে এরকম আইআরজিসির সাথে সম্পৃক্ত কারা কারা আছেন, এগুলো যাচাই করতে হতে একটু বেশি সময় লাগছে। তো তারপরেও তারা ইরানের এইটা এখন তারা বেস ক্যাম্প করলো মেক্সিকোতে করার পরে তাদেরকে ওখানে যে যুক্তরাষ্ট্রে যে ভিসা দেওয়ার ক্ষেত্রে, সেখানেও আপনি বললেন যে 14 জনকে ভিসা দেয়নি। হ্যাঁ, তো এই জিনিসগুলা হচ্ছে যে একটা জটিলতা। এটা অনেক সময় হয় যে এটা অনেক দেশে আপনি দেখেন। এর মধ্যে ইরাক দল যখন আমেরিকায় গেল, তখন ইরাককে যে বিশ্বকাপে তুললো, সে তাদের স্ট্রাইকার আইমান, তাকে কিন্তু 8 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ্যাঁ,
তো ইরানের ক্ষেত্রে কি হয়, এখন ইরান যাবে প্রতিটা ম্যাচ খেলার দিন তারা আমেরিকা যাবে বিমান যোগে, মানে আগের দিনও না, ইরানকে তারা বলছে তারা আমেরিকা স্টে করতে পারবে না, নাইট স্টে করতে পারবে না, তারা হচ্ছে শুধু যাবে সকালে, যে খেলে আবার চলে আসতে হবে মেক্সিকোতে। এই যে লম্বা জার্নি, খেলার লম্বা আগে জার্নি, এটাও এটা একটা প্রভাব পড়বে। পড়বে। হ্যাঁ, তো আমরা চাই না যে এইভাবে কোনো দল একটা বৈশ্বিক একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে এরকম পরিস্থিতির মধ্যে পড়ুক। হ্যাঁ, আমরা চাই এটা একটা ভালো সমাধান হোক, আমরা একটা সুন্দর বিশ্বকাপ আমরা দেখতে পাবো, সেটাই আমরা প্রত্যাশা করছি। এটা আসলে আমাদের সবারই প্রত্যাশা ভাই, ধন্যবাদ। বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখতে চোখ রাখুন ভিউজ বাংলাদেশ চ্যানেলে। ধন্যবাদ।